আমাদের তরুণ শিক্ষার্থীদের অনেকেই গবেষণাকে পেশা হিসেবে নিতে আগ্রহী। কিন্তু নানা শঙ্কা, ভয়, এমনকি তথ্যের অভাব তাদের নানাভাবে নিরুৎসাহিত করে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ আমিনুর রহমান আমাদের আলোকিত করার জন্য রাইট পারসন বলে আমার মনে হয়েছে। কারণ তিনি ২ যুগের বেশি সময় ধরে ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিসার্চ করছেন। দেশ-বিদেশের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে উনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এমনকি বর্তমানে একটি খ্যাতিমান প্রতিষ্ঠানের রিসার্চ ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন। সেই আলোকে আজ উনার মতামত আমরা জানতে চেষ্টা করব। বাংলাদেশে গবেষণাকে পেশা হিসেবে নেয়ার সুযোগ, চ্যালেঞ্জ এবং আগামীর সম্ভাবনা, এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলতে চাই। ডক্টর আমিনুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আজকে আমরা একটু বুঝতে চাই যে বাংলাদেশে বিশেষত ডেভেলপমেন্ট এবং সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে এটাকে কি পেশা হিসেবে নেয়ার পর্যায়ে এসেছে? হ্যাঁ, ধন্যবাদ ভাই। আসলে মানে একেবারে এক কথায় এটাকে যেমন না বলা যাবে না, এক কথায় হ্যাঁও বলা যাবে না, সেটা একটা সত্য কথা। যে পেশা হিসাবে সহজে কেউ এটাকে নিতে চাইবে না, এটা একটা বিষয়। সেটি তার একটা মৌলিক কারণ হচ্ছে, মানে দুটো দিক আছে কিন্তু। একটা হলো যে যিনি এই পেশায় আসতে চাইবেন, এই পেশাটা খুব পেইনফুল, নো ডাউট। মানে এটা সারা জীবনই তাকে পড়তে হবে, তাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, আবার ঘরের মধ্যে বসে একাডেমিক পেপারও ডেভেলপ করতে হবে। সো এই ত্রিমুখী যে বিষয়, সেই বিষয়ের একটা জটিলতার মধ্যে তো থাকবেন প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশে রিসার্চার হিসাবে বা গবেষক হিসাবে কাজ করবার সুযোগ খুব কম, অনেক কম। এই অর্থে যে সরকারি পর্যায়ে এই সুযোগ একেবারেই নেই আমি বলতে পারি। দেখা যাবে যে সরকারি আমলাদের সাথেও যখন আমি কাজ করেছি, আমি হয়তো ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা পিএসসিতে কেন গবেষক সার্কুলার করেন না, আর তাহলে তো এটা অনেক ট্যালেন্টেড স্টুডেন্টরা এটাকে পেশা হিসেবে নিতে পারে। তো দেখা যায় যে সরকারের প্রকল্পের ভেতরে হয়তো কনসালটেন্ট বা রিসার্চার বা রিসার্চ অ্যাসোসিয়েট এসব নেওয়া হয়। তাছাড়া সরকারি পর্যায়ে এই সুযোগ কম হওয়ায় আপনি নিজেও বুঝবেন যে সেখানে অনিশ্চয়তা থাকবে, সেখানে তো সহজে কেউ সেটাকে পেশা হিসেবে নেবে না। এখন বাংলাদেশে এনজিও কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ছোট ছোট আন্তর্জাতিক দাতা সংস্থা থাকার ফলে তাদের কর্মকাণ্ড সবটাই, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাজগুলো মোরাললেস গবেষণা ধর্মী, সেটা যে চেয়ারে যে থাকুক না কেন। ফলে ওইখানে একটা সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা অ্যাভেল করার জন্য যে ধরনের স্টুডেন্ট আমাদের দরকার, সেটার ঘাটতি আছে। তার ফলে দেখবেন যে আমাদের এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যারা প্রফেশনাল, তার সিংহভাগ দেশের বাইরে, হয়তো খুব কম বাংলাদেশি সেখানে কাজ করে। আর একটা অপরচুনিটি তৈরি করেছে আমাদের, যেটাকে আপনি বললেন যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন গবেষণা বলতে যেটাকে আমরা বুঝি, সেটা আমাদের দেশে যেহেতু দিস ইজ দ্য কান্ট্রি অফ এনজিওস, এখানে প্রচুর এনজিও আছে, ছোট হোক বড় হোক। তো সেইখানে গবেষণা, নিজেদের ভেতরের কাজ এবং অন্যের কাজ করারও সুযোগ ওইসব প্রতিষ্ঠানের আছে। তখন তারা কিছু দেখা যাবে, কারো কারো হয়তো গবেষণা সেল আছে, আবার অনেক এনজিও আছে যাদের গবেষণা সেল নেই, বাট দুই একজনকে তারা গবেষক হিসাবে রাখে। আর সেখানেও অধিকাংশই চুক্তিভিত্তিক। এই কারণে অপরচুনিটির ক্ষেত্রে সরকার যদি দৃষ্টি দেয়, তাহলে অপরচুনিটিটা এক্সপান্ড হতে পারে সরকারি নিয়োগের মধ্যে যদি থাকে। আর তাছাড়া এখন আপনি নিজেও দেখবেন যে এটা আমাদের সোশ্যাল এবং ডেভেলপমেন্ট রিসার্চ যেটা, অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেটিং রিসার্চ, এখন কিন্তু একটা অবস্থায় গেছে, যেহেতু কর্পোরেটের ব্যাপক
প্রসার বাংলাদেশে আছে। এর বাইরে কিন্তু খুব বলা মুশকিল যে এটাকে কেউ পেশা হিসাবে সহজে নিতে চাইবে। হ্যাঁ, আমি একটুখানি আপনাকে লিঙ্ক করি। যেসব স্টুডেন্ট অনেক ভালো, যারা খুব ভালো এবং যারা মনে করে যে তারা বাইরে পিএইচডি করতে যাবে, তো তারা ক্যারিয়ারের এটা শুরু করে, এবং ক্যারিয়ার শুরু করলে হয় কি, 2-4টা আর্টিকেল করার পরে বাইরে স্কলারশিপ চাইলে তখন সেটা সহজে পায়, কারণ রিসার্চার হিসেবে কাজ করে, এটা একটা বাড়তি সুবিধা ছাত্রদের জন্য। ওকে, অলরাইট। এখন বলেন যে আপনি কি পরিকল্পিতভাবে এই পেশায় এসেছেন নাকি বাই চান্স? না, ভালো বলছেন। একেবারে বাই চান্স বলবো না, এটা একটু আমার দুই রকমই ঘটছে আর কি। আপনি যেটা বললেন সেটা ঠিকই আছে যে আমি একেবারে বাই চান্স এসেছি কিনা। তবে পরিকল্পিত না হলেও খুব যে অপরিকল্পনার ভেতর দিয়ে এসেছি আমি তা না, এটা মানে বলা যায়। সেটা এই অর্থে জি, হ্যাঁ, আমি আসলে ক্যারিয়ার কিভাবে হলো? আমি তো আসলে ক্যারিয়ার শুরু করেছিলাম একটি বেসরকারি কলেজের শিক্ষকতা দিয়ে। ফলে তারপরে যখন পিএইচডি করতে যাই কোন একটি প্রতিষ্ঠানে, কোন একটি বিশ্ববিদ্যালয়ে, তো তার ওই পিএইচডি শেষ হওয়ার পর আমি তখন একটা মনস্তাত্ত্বিক বিষয়ের মধ্যে চলে যায় যে এটাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে, কারণ আমি এমন 2-3 জন মানুষের সান্নিধ্যে এসেছিলাম যারা পেশাগতভাবে রিসার্চের সাথে সম্পৃক্ত ছিলেন। ফলে চ্যালেঞ্জ থাকলেও মোটামুটি বলা যায় যে আমি সেই 2000 সাল থেকে এই পর্যন্ত মোর অর লেস আমি রিসার্চের বাইরে আর যাই নাই। হয়তো অফ অ্যান্ড অন আমি আরো 2-3টে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি, কিন্তু আমার মূল পেশাটা রিসার্চার হিসাবেই রয়ে গেছে। ওকে, তাহলে আপনি ইনিশিয়ালি কোন ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেছিলেন, এবং সেটা বর্তমানে যারা শুরু করতে চায় তাদের বাস্তবতা কি একই রকম আছে না বিশেষ কিছু ডেভেলপমেন্ট হয়েছে? না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমি বলবো যে বর্তমানে ছাত্রদের জন্য এই ধরনের পেশায় আসাটা কিন্তু অনেক সহজ, মানে কিছুটা হলেও সহজ আমাদের থেকে। কারণ হলো, যেমন আমি যখন পড়াশোনা করেছি, আমি তো বাংলা মিডিয়ামে অনার্স মাস্টার্স পড়েছি। আর রিসার্চের জায়গাটার একটা বিষয় হলো, এখানে অনেকটাই ইংরেজির বাইরের ভাষা অনেকটাই এক ধরনের নিষিদ্ধ, এরকম একটা ব্যাপার। তো সেই কোয়ালিটিটা ডেভেলপ করা। এখন আমি তো দেখছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি মিডিয়ামে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি তো 100%। ফলে ওই জায়গাটা তাদের একটা ভালো সুযোগ আছে। এই কারণে এখন যারা স্টুডেন্ট তাদের হাতে, ধরুন আমি যখন পিএইচডি করেছি তখনও কিন্তু কম্পিউটারের হেল্প পাই নাই, অর্থাৎ তখন কম্পিউটার সেন্টার ছিল না, এবং সেই ইনস্টিটিউট ওইখানেও ছিল না। তো এর ফলে এখন অনেক রকমের ডিভাইস এসেছে যেগুলো এডুকেশনে হেল্প করে, মানে এডুকেশনাল ডিভাইস আসছে, গ্লোবালি আপনার কানেক্টিভিটি সুযোগ এসেছে। একটা জায়গায় একটু আমার মনে হয়েছে যে আমি অন্তত যা 2-4টে আমি পাবলিক ইউনিভার্সিটিকে চিনি, আমার বন্ধু বান্ধব টিচার অথবা আমার টিচাররা যেখানে ভিসি ছিলেন অথবা এখনো রয়েছেন, আমাদের ইউনিভার্সিটিতে আমি যখন পড়েছি তখনও কিন্তু থিসিস গ্রুপে অন্তত 2-5 জন ছাত্রও মাস্টার্সে থাকতো, বা 10 জন ছাত্র থাকতো। কিন্তু আমি ইদানিংকালে খোঁজ নিয়ে দেখেছি থিসিস গ্রুপ বলে কোনো আর গ্রুপই নেই। আমি এক স্যারকে বললাম যে এটা নেই কেন, বলে কোনো টিচার এই ঝামেলাটা করতে চায় না। মানে থিসিস গ্রুপ আপনি 1 থেকে 10 পর্যন্ত যদি যারা অনার্সে ভালো রেজাল্ট করেছে তারা যদি থিসিস নিতে চাই, তাহলে তো 10 জন ছাত্রের জন্য আমার 3 জন বা 4 জন শিক্ষক লাগবে যারা সুপারভিশনটা করবেন, কিন্তু শিক্ষকরা এই দায়িত্বটা নিতে চান না। হ্যাঁ, তো শিক্ষকরা
তো শিক্ষকরা এই দায়িত্বটা মানে মানে না নিতে চাওয়ার ফলে যেটা ঘটেছে যে আপনি আর তখন করতে পারছেন না। হ্যাঁ, শিক্ষকরা দায়িত্বটা না নেওয়ার ফলে শুধু আমার সাবজেক্ট না, সব সাবজেক্টেই এই ঘটনাটি ঘটেছে। ফলে রিসার্চ ওরিয়েন্টেড ছাত্র বের হচ্ছে না। ওকে, আবার ভালো রেজাল্ট। আচ্ছা, আপনার জ্ঞাতার্থে বলি যে আমাদের ডিপার্টমেন্টে এর একটু ব্যতিক্রম চর্চা রয়েছে। সেটা হলো আমাদের এমবিএ প্রোগ্রাম, এটা দুই ধরনের, একটা জেনারেল আর একটা এমবিএ রিসার্চ। তো প্রত্যেক ব্যাচে সাধারণত 2-3 জন যারা বিশেষত হায়ার স্টাডির প্ল্যান রাখে এবং ফিউচারে হয়তো রিসার্চ টিচিং এ থাকতে চায়, তারা এমবিএ রিসার্চ এ এনরোল করে এবং তাদের অতিরিক্ত একটা সেমিস্টার করতে হয়। অর্থাৎ তারা এমবিএ করে 3 সেমিস্টার ব্যাপী। এতে যেটা হয় যে বাইরে ওরা দারুণ অ্যাডভান্টেজ পায়, কাইন্ড অফ দেশে এমফিল করা থাকলে যে ধরনের সুবিধাটা পায়, ওরা কিন্তু বিদেশে সরাসরি পিএইচডি প্রোগ্রামে উইথ ফান্ড এনরোলমেন্ট হয়ে যায় অনেকেরই। হ্যাঁ, তো আমাদের ডিপার্টমেন্টে এই চর্চাটা আছে এবং বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, একটা বিষয় হলো কি, আমাদের স্টুডেন্টদের কাছে কিন্তু অনেক ইনফরমেশন নেই, খেয়াল করুন। যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু এটা জানে না, যেটা আপনি বললেন। কারণ স্টুডেন্টরা অনেক সময় আমি দেখি খুব হাহুতাশ করে তারা বাইরে পড়তে যেতে চায়, কিন্তু আসলে কোন পদ্ধতিতে গেলে যাওয়ার আগেই কিছু অপরচুনিটি সাথে করে যাওয়া যায় সেটা তারা খুব একটা জানে না। তো সেইখানে আপনি অ্যাপ্লাইড লেভেলে রিসার্চ করলে এটার একটা আলাদা ভ্যালু আছে, যেটা আপনি বাইরে পড়েছেন জানেন। আর আমার সাথে অন্তত যারা অতীতে আমার সাথে রিসার্চ অ্যাসোসিয়েট ছিল বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল আমার টিমের নানান সময়, অন্তত আমি যদি খুব ভুল না করি অন্তত 5 জন আছে বাইরে পিএইচডি তে তারা গিয়েছে। ওকে, আমার সাথে এই জয়েন্ট আর্টিকেল হয়েছে। আমি ইনিশিয়েট করেছি, আমি বলেছি যে আপনারা সব আর্টিকেল করুন, আপনারা তখনও সুযোগ পেয়ে যাবেন। এবং এখনো যে অন্তত 2 জন আছে আমার মনে হয় তারা হয়তো সুযোগ পাবে এখন যারা কাজ করে, আর খুব ব্রাইট 2 জন আছে যাদের কিছু আর্টিকেল হয়েও গেছে। এই জন্য ছাত্ররা যদি এটা জানে, যারা ভালো ছাত্র, যারা পড়ুয়া একাডেমিক, যে রিসার্চে কাজ করলে 3টে থেকে 4টে আর্টিকেল থাকলে তারা যদি স্কলারশিপটা সিক করে তাহলে তার পাওয়াটা অনেক ইজি হয়। রাইট। হ্যাঁ, যার আর্টিকেল নেই এবং যার আছে এর মধ্যে তো একটা পার্থক্য আছে যখন অ্যাপ্লাইটা করে। জি জি। হ্যাঁ, ফলে বাইরের এই সুযোগটা আছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিন্তু বেশ এই নিয়ে চর্চা করে বাংলাদেশে। এবং আপনাকে আমি একটা লিঙ্ক করতে পারি এই জায়গায়, যে আসলে আমরা এই বলি না যে বাংলাদেশ তো দেশের বাইরে যেসব, ধরুন আমি যদি লেবার কথাটা নাও বলি, এমপ্লয়ি বলেন যদি, তো নন স্কিলড এমপ্লয়ি পাঠায়, তাই না? জি। এই একটা জায়গা যে আমরা দেশের বাইরে রাষ্ট্র নিজেই অনেক ছাত্রকে পাঠিয়ে দিতে পারে, যারা ওখান থেকে দেখবেন যে হাই স্কিল ম্যান পাওয়ার হিসেবে তারা রেমিটেন্স পাঠাতে পারছে। হিউজ, মানে এটা ভাবনার জায়গা আছে। রাইট। আপনি পার্সোনাল আলাপে এর আগে বলেছিলেন যে অন্য এত খাতে আমরা ব্যয় করি যে আর হয়তো একটা বড় অংশ অপচয় হয়, কিন্তু এই খাতে আমরা যদি ব্যয় করি সেটা কিন্তু আসলে ইনভেস্টমেন্ট হবে, তাই না? সেটা তো বটেই। এটা ওই যে একটা বই থেকে আপনাকে উদাহরণ দিচ্ছিলাম, দেশটার নাম আমি বলতে চাই না, যে সেই দেশের প্রধানমন্ত্রী 600 জন ছাত্রকে দেশের বাইরে পাঠিয়েছিলেন 72-এর পরে। 600 জন ছাত্রকে 100% নিজেরা স্কলারশিপ দিয়ে পাঠিয়েছিলেন। শর্ত ছিল 600 জনই ফেরত আসবে। তো তার মধ্যে 4 বছরের মধ্যে 100 জন পিএইচডি করে ফেরত আসে। খেয়াল করেন একটা রাষ্ট্র একটা সঠিক সিদ্ধান্ত কি দিতে পারে। ওই 100 জন ফেরত আসার পরে ওই
প্রধানমন্ত্রী তাদের নিয়ে বসে এবং বলে যে আগামী 4 বছরের মধ্যে আমি অ্যাটম বোম চাই, এবং আগামী 4 বছরের মধ্যে সে অ্যাটম বোম তৈরি করে। আমি বইয়ের রেফারেন্স বলতেই পারি আপনাকে, যে মানে ওই যে বিনোদ সুদের ওই যে রয়ের যিনি চিফ, বিনোদ সুদ, উনি তার এক্স চিফ যিনি রয়ের, উনি তার বইয়ে এই কথাটি বলছেন, এবং ওই রাষ্ট্র সম্পর্কে উনি বলছেন যে ওই রাষ্ট্রের জন্য এটা ছিল খুব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আপনি খেয়াল করুন, 600 জন ট্যালেন্ট ছাত্রকে তারা বাছাই করে বাইরে পাঠিয়েছে যারা ব্যাক করবে। সেই যে প্ল্যাটফর্মটা, সেই রাষ্ট্রটি কিন্তু এখনো ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। আপনি তো আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেন না, তো আপনি টাকা খরচ করে বাইরে পাঠাবেন কি? মানে আমার তো ডিজাইন নেই কোনো। আমি যদি রাষ্ট্রীয় পর্যায়ের কথা বলি, তো বিনোদ সুদ যেটাকে তার বইয়ে উল্লেখ করেছেন, সেখান থেকে আমাদেরও লার্নিং নেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে বৃহত্তম রিসার্চ সেল একসময় গ্রামীণের ছিল, বুঝলেন? আমি যখন পিএইচডি করি তখন গ্রামীণের একটা গবেষণা সেল ছিল, পরবর্তীকালে ব্র্যাকের যেটা ছিল ওইটাই হলো বাংলাদেশের বৃহত্তম। প্রশিকা, ব্র্যাক, গ্রামীণ, ধরুন 80-র দশক 90-এর দশক পর্যন্ত তারা এসব নার্চার করছে। ব্র্যাক অনেকদিন পর্যন্ত। আপনার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে প্রফেশনাল তৈরির ক্ষেত্রে ব্র্যাকের একটা বাড়তি আপনার বলা যায় স্যালুট পাওয়া উচিত, নট অ্যাজ এ এনজিও শুধু। সে যে লেভেলের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে, আমি অনেককেই জানি যারা দেশের বাইরে আছে ব্র্যাকের, যারা ব্র্যাকের রিসার্চে কাজ করেছেন, দেশের ভেতরে আছেন, যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবেও কাজ করেন। ওরা পেরেছে এটা করতে, কারণ ওরা অনেক বিনিয়োগ করেছে তখন এটা পিছনে। ওকে, তাহলে এবারে ভিন্ন আঙ্গিকে বলেন যে দেশীয় টিম এবং ইন্টারন্যাশনাল টিম, এই উভয় টিমের সাথে কাজ করার ক্ষেত্রে আপনি মেজর পার্থক্যগুলো কেমন পেয়েছেন? আমাদের দেশে তো একটা সমস্যা আছে, আপনি জানবেন যে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েন সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য। আপনি ব্রোকরারদের কাছে যাবেন, ব্রোকরার যারা সিনিয়র তারাও বলবে যে জুনিয়ররা কিভাবে দেশ চালাবে। আবার দেখা যাবে যে আপনি যদি রিসার্চ এরিয়া বা এই যে ডেভেলপমেন্ট রিসার্চ বা এনজিও প্রফেশনালদের কথা বলেন, সেখানেও দেখবেন যে অর্থাৎ ঘোস্ট প্রফেশনাল আছে, ডিসগাইজড প্রফেশনাল আছে। এটাকে ওই যে ঘোস্ট ডাটা বলা হয় না, যে আমরা যখন ডাটার মধ্যে ঘোস্ট ডাটা স্ট্যাটিস্টিক্স এর কথাই আছে। সো ওই ঘোস্ট প্রফেশনাল বলাই ভালো, ডিসগাইজ না বলে। এর ফলে হয়েছে কি যে আমাদের রিসার্চ এরিয়াতে এমন অনেক লোক অনেক পদে আছেন, উনি কোনো মেথোডোলজির বই জীবনে পড়েন নাই, মানে আমার সাথেই পরিচয় হয়েছে, বা উনি কোনো একাডেমিক্যালি সাউন্ড না, এটা দেখে ওটা দেখে সেটা দেখে তার একটা চর্চা করে একটা জায়গায় গিয়েছেন, কিন্তু সেইটা খুব অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ না। কারণ আপনি যদি মূল বিষয়গুলো না জেনে শুধু এর রিপোর্ট ওর রিপোর্ট তার দেখে দেখে কাজ করেন, তাহলে সেটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ না। এর ফলে দেখবেন বাংলাদেশে যখন আন্তর্জাতিক প্রতিষ্ঠান অনেক আছে, ছোট এবং বড়, আপনি ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জায়গা বাদ দেন, এর বাইরে অনেক ছোট ছোট কিন্তু প্রতিষ্ঠান আছে যারা সোশ্যাল ডেভেলপমেন্টে ফান্ড করে, উইমেন এম্পাওয়ারমেন্টে ফান্ড করে, হ্যাঁ এইসবে ফান্ড করে। দেখবেন তাদের ওইখানে সাউথ এশিয়ারই 2-1টা দেশের ডমিনেন্স আছে। সেটা আমি নেগেটিভলি নেব না, এই কারণে তাদের এডুকেশনটা ওই লেভেলের। আবার দেশের বাইরেরও আপনি দেখবেন যে বাইরের লোকজন সেখানে কাজ করে। বাংলাদেশিদের নিয়ে যদি কথা বলেন, যে বাংলাদেশে এক্সিলেন্ট লেভেলের, আজকে আমার অফিসে আলাপ হচ্ছিল যে জার্মান প্রফেশনালরা কাজ শুরু করে এক্সিলেন্ট শব্দটাকে মাথায় রেখে। তো আমার এক কলিগ, জুনিয়র কলিগ বলছিলেন যে স্যার আমরা শুনি এই ব্যাপার। আমি বললাম হ্যাঁ সেটা তো স্বাভাবিক, নইলে ওরা এতটা উঠলো কি করে। তো আমার অনেক জাপানির সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমি শুধু ওইটুকু বলতে পারি, আমি ধরুন সব যদি হিসাব করি, আমার 20-22টা দেশের মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সেটা একজন হতে পারে, 2জন হতে পারে, কিন্তু ইন নাম্বার জাপানিরা বেশি, জাপানের লোকদের সাথে আমি বেশি কাজ করেছি। আমি যদি সেটাকেও কম্পেয়ার করি তাহলে বলতেই হবে যে ওদের সাথে আমাদের একটা গুণগত পার্থক্য আছে। এক টাইম ম্যানেজমেন্ট,
2 মানে অ্যাটেনশন কাকে বলে বুঝলেন, আর ওই জাতিটা তো কথা কম বলে, কথা বলতে জানে না। তো এই সব জায়গায় আমার মনে হয়েছে ওদের এডুকেশনাল অ্যাপ্রোচের ভেতর দিয়ে ওরা ওইভাবে তৈরি হয়েছে। ভয়ানক একটা কম্পিটিশন ভেতর দিয়ে এসছে, কম্পিটিটিভনেস এত হাই যে বাংলাদেশিরা ওদের সাথে আসলে কাজ করা খুব কঠিন। এটা কারণ আমরা ওই ধরনের একটা কম্পিটিটিভনেস আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি নাই, সেটা আমাদের এডুকেশন সিস্টেমে বলুন অথবা আমাদের প্রফেশনাল সিস্টেমে সেটা নেই। দেখবেন বাঙালিরা বাংলাদেশিদের চাকরির ক্ষেত্রে আপনি যদি কিছু জিজ্ঞাসা করেন আগেই বলে অমুক চাকরিটা করা ভালো, কারণ ওটা খুব রিল্যাক্স। মানে যে চাকরির মধ্যে কাজ কম, আড্ডা দেওয়ার সুযোগ বেশি, বা এই যে অবসর বেশি, বাঙালিরা দেখবেন ওই চাকরি বেশি পছন্দ করে। আমি নিজেও দেখেছি, আমার ছাত্রদের দেখেছি যে স্যার ওটা খুব রিল্যাক্স। সো রিল্যাক্স তো বুঝলাম, তাহলে তো আর আপনি আর একটা এপিজে কালাম পাবেন না, এরপরে তো আর আপনি একটা এপিজে কালাম খুঁজতে চেয়ে তো লাভ নেই আননেসেসারি, বা একজন আব্দুল কাদির খান খুঁজে আপনার লাভ নেই। তো এইসব কারণে আমরা দেশি যদি বলেন তাহলে বলবো যে বাংলাদেশিরাও কিছু, আমি অন্তত 2-5 জনকে পেয়েছি একদম ইন্টারন্যাশনাল লেভেলের, আর তাদের কোয়ালিটি মানে আমার থেকেও আমি তো 2-3 জন পেয়েছি অনেক হাই, আমি তো মিড লেভেলের হয়তো অনেক হাই। আবার আমি আর যদি ইন্টারন্যাশনাল ওদের বলেন তাহলে আমি গড়পড়তা 2-1 জনকে যদি স্মৃতি থেকে বাদ দেই তাহলে এটা বলতেই হবে যে ওরা প্রিসিশন লেভেলে চলে গেছে, অ্যাকুরেসি না। আর টাইম ম্যানেজমেন্ট ভয়ানক বিষয়, রিসার্চে কাজ করতে হলে যেটা লাগে আমাদের মুশকিল হয়েছে এই জায়গাগুলো, টাইম ম্যানেজমেন্ট এবং একা 3 জনের কাজ করার একটা সক্ষমতা, 2 জনের কাজ করার সক্ষমতা, কাজ করতে চায় না এই জায়গাটি। ফলে আরেকটা বাজে বিষয় আমাদের বাংলাদেশে ঘটেছে, আমি যেহেতু আজকে সুযোগ হয়েছে, এর আগে আমি একটা কিন্তু রিসার্চের উপরে দীর্ঘ একটা আলোচনায় আমাকে মালাই ইউনিভার্সিটির একজন টিচারের সাথে আমার একটা বড় ডায়ালগ হয়, মালয়েশিয়া থেকেই, অন রিসার্চ ইন বাংলাদেশ, সেটার উপরই সে কথা বলে। উনি কথা বলেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে আসলে উনি এই প্রশ্নগুলো করেছিলেন বাংলাদেশ নিয়ে, তো সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা আজকে আবার বলি। আপনি ভাবুন আমি বাংলায় পাশ করে একজনকে জানি যিনি সোশিওলজিস্ট হিসেবে তিনি বিভিন্ন গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টে কাজ করেন। আমার প্রশ্নটা হলো যে হ্যাঁ উনি হয়তো কাজটা জানতে পারেন, আর যেটা কি সম্ভব আমি আপনার সাবজেক্টে টিচার হতে পারবো ইউনিভার্সিটিতে? না, আমি যত হতে পারে আমি মার্কেটিং এর আমি আমার ব্যাপক জ্ঞান আছে, হতে পারে ধরে নেন, তার মানে কি আমি কি অ্যাপয়েন্টেড হব? না, আপনি মাঝে মধ্যে এসে হয়তো সেটা নলেজ শেয়ার করার সুযোগ পাবেন। আমি আপনাকে আরো একটু বলি যে আমি জার্নালিজমে পাশ এমন একজনকে পেয়েছি যিনি দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের তিনি কাজ করছেন সোশ্যাল এন্ড কালচারাল স্পেশালিস্ট হিসেবে। আমি তো অবাক হয়েছি যখন ওনার সাথে কাজ করতে গেলাম, আমি দেখলাম উনি অনেক জিনিসই বোঝেন না, কারণ জার্নালিজম আর আপনার অ্যানথ্রোপোলজি এক জিনিস না। কোন জার্নালিস্ট যদি ভাবে যে সে অ্যানথ্রোপোলজি বোঝে, সে সোশিওলজি বোঝে, সে খুব ভুল করবে। সে জার্নালিজম বোঝে, সে সোশিওলজি অ্যানথ্রোপোলজি বোঝে না। কারণ আমি তার সাথে কাজ করতে গিয়ে সেটা আমি ট্রাবল ফিল করেছি যে মানে প্রত্যেকটা সাবজেক্টের একটা দৃষ্টিভঙ্গি আছে এবং সেই দৃষ্টিভঙ্গির ভীষণ গভীরতা আছে প্রত্যেকটা। কোন সাবজেক্ট কিছু খারাপ না, কিন্তু আমি যদি এখন জার্নালিজমে যাই, যে ছেলে মেয়েটি জার্নালিজম পাশ করে এসছে, ও যেভাবে জার্নালিস্ট হতে মানে ব্যাপারটি ক্যারি করতে পারবে, একসময় এজাজ ছিল না, আমি কিন্তু পারবো না। আমি ট্রেনিং এটা করেও টেনে একটা সাংবাদিক হতে পারবো, কিন্তু ও যে 5 বছর পড়েছে ইউনিভার্সিটিতে, উনি যে পড়েছেন, আমার ফ্যামিলিতেই আছে জার্নালিস্ট আছে এবং সে জার্নালিজমে পাস, হ্যাঁ মিডিয়া জার্নালিজমে পাস। সো তারা যে দৃষ্টিভঙ্গিতে এটা দেখে, আমার সাথে তো ডায়ালগ হয় যে তোমার পরিবারের ছেলে, আমি ওই দৃষ্টিভঙ্গিতে ওই জিনিসটা কিন্তু দেখি না। আমারও দেখাটা ঠিক আছে, কিন্তু ওদের আলাদা। এখন মুশকিল হয়েছে কি জানেন, গভর্নমেন্টেরই প্রকল্প বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প, এডিবির প্রকল্প, এক্স ব্যুরোক্র্যাট তার আত্মীয় স্বজন সেখানে ঢুকে গেছে। অনেক জুনিয়র বয়স, যে চাকরি ঠিক মতো করে নাই, সে কনসালটেন্ট। আপনি শুনলে অবাক হবেন। একসময় কিন্তু মূল ব্যাপারটা কি জানেন তো, এইসব ফিল্ডে কনসালটেন্ট হলো একদম টপ মোস্ট পদ, এরপরে আর কোনো আপনার টাইটেল নাই।
তার দেখা, তার লেখা, তার ভাবনা জাতিকে ঋদ্ধ করবে, জাতিকে একটা বিশেষ সুযোগ এনে দেবে, তাই না? ওইসব যেহেতু ওইসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান যে পরিমাণ বিনিয়োগ করে আমাদের দেশের জন্য, তো এইসব কারণে প্রফেশনালদের কারণেও আমি দেখেছি যে সরকারি অর্থের অপচয়, সঠিকভাবে সেই সিদ্ধান্তগুলো হয় না, সঠিকভাবে উপস্থাপিত হয় না, ফলে এই যে নেপোটিজম, তারপরে এই যে রিলেটিভ সেন্ট্রিক অ্যাটিটিউড, এগুলো খুব একটা বাজে বিষয়। এটা আমি বিভিন্ন প্রকল্পে পেয়েছি। কিন্তু ওকে, এখন প্রসঙ্গ যেহেতু এলোই, সেহেতু একটু জিজ্ঞাসা করি যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট সে গবেষণা পেশায় সংশ্লিষ্ট হতে চায়, এই ক্ষেত্রে বাংলাদেশে আসলে স্কোপ কেমন আছে বা কিভাবে সে শুরু করতে পারে? প্রতিষ্ঠান খুঁজে পাওয়া অথবা কোনো ব্যক্তিকে কানেক্ট করা, এটা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। না, আমি যাই, সুযোগ আছে। কিন্তু যেমন আপনি আমাকে যে প্রথম যে প্রশ্নটি করেছিলেন না, সেই প্রশ্নটা আমি একটু বলি এভাবে। আমি যখন ভাবলাম যে আমি রিসার্চ বিষয়টিকেই পেশা হিসেবে নেব, মানে আমার ছাত্র জীবন থেকে একটা ধারণা ছিল যে আমি কখনো অফিসার হব না। আমি বলি, আমার পার্সোনাল একটা ধারণা ছিল যে আমি কখনো অফিসার হব না, মানে হয় আমি শিক্ষকতা করব, নইলে আমি গবেষণায় থাকবো, মানে এতে আমার যে ক্রাইসিসই আসুক। তো রিসার্চে আমার এই জায়গাটাই আমি পা ফেলেছিলাম কোনো একজনের অনুপ্রেরণায়। তিনি বলেছিলেন যে আমনে সাহেব, আপনি এই জগতে থাকেন, আমার মনে হয় যে আপনি এখানে ভালো করতে পারবেন, থাকেন। ওকে, তো ওনার এই কথাটা আমি খুব সিরিয়াসলি নিয়েছি তা না, আবার আমি তখন অলরেডি পা ফেলেছি, এখানে ওখানে কাজ করি। একটা বিষয় আমি মাথায় রেখেছিলাম, সেটা কি জানেন? এই জগতে কিন্তু আপনার কম্পিটিটর খুব কম, এই জগতে পথিক নেই, এই রাস্তায় পথিক নেই। এই একটা বিষয় মাথায় রেখেছিলাম যে রিসার্চ এরিয়াতে, মানে আমি যদি একটা রাস্তায় যাই যেখানে একই যোগ্যতার অনেক লোক হাঁটছে, তাহলে সেই কম্পিটিশন একটা। আর আদতে আমি একটা রাস্তায় হাঁটছি যেখানে আমি আর আপনি দুইজন। এবং আমি আপনাকে রিয়েল বলি, ঢাকাতে কি হয়, আমরা কিন্তু 2-3 জন আছি আমাদের সাবজেক্টে, বা ধরুন জেন্ডার স্পেশালিস্ট বা ইকোনমিস্ট, আমরা 4-5 জনের একটা গ্রুপ আছে। কিন্তু আপনি শুনলে আপনার বেশ ভালো লাগবে, বাঙালি হিসেবে যেটা কেউ চর্চা করে না, আমরা নিজেরা এক জায়গায় বসে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জনকে ভাগ করে দেই। ওকে, কম্পিটিশন করি না, আমরা এক জায়গায় বসে এমন বলি, হামিদ ভাই তাহলে আপনি ওনাদের ওইটা যান, এই অমক আপনি ওটাই যান, তাহলে আমি এটাই যাই। মানে লোক নাই তো, লোক তো ওই 4 জন। এখনো আমি বাকি নামগুলো বলছি না, লোক কিন্তু আমরা ওই 4-5টাই। এখন হয়েছে কি, ডিসগাইজড কিছু লোক, ঘোস্ট কিছু লোক ঢুকে পড়েছে, কিন্তু তারা রিয়েল জিনিসটা প্রডিউস করতে পারে না। আমার এমন অভিজ্ঞতা আছে, কোন একটি প্রতিষ্ঠান তার কাজ শেষ করার পরে যখন ডোনার রিপোর্ট ফেরত দিয়েছে, তখন আমার কাছে এসেছে যে আমার তো মহাসর্বনাশ হয়ে গেছে, আমি যাকে নিয়ে কাজ করেছি এই বিষয়। তখন আমি পুরো রিপোর্টটা, একটা ধরেন 150 পৃষ্ঠার রিপোর্ট বা 120 পৃষ্ঠার রিপোর্ট, পুরো রিপোর্টটাই কি হয়ে জানেন তো, যেটা আপনাকে বললাম, এর বই না পড়ে কাজ করার লোক তো, মানে ইন্ট্রোডাকশন আগে হবে না কনক্লুশন আগে হবে এটাই জানে না, লিখিত বসে আছে। এখন ওরা তো ফেরত দিয়ে দিয়েছে। মানে আপনি ওই জন্যই বললাম যে আমি নতুন, মানে আমি ছাত্রদের, ইয়ুথদের, আপনি যেটা বললেন, তাদের এনকারেজ করবো যে এই জগৎটা খুব ইনোভেটিভ, তো মানে প্রত্যেকটা কাজই একটা ইনোভেশনের সাথে জড়িত, ডিরেক্ট মানুষের উপকার করা যায়। আর একটা হলো যে এই জগতে কম্পিটিটর কম, খুব মনোনিবেশ করে কাজ করলে এরা আন্তর্জাতিক হয়ে যেতে পারবে। এখন বলতে পারেন আমি কেন বাংলাদেশ, আমি কেন বাইরে যেতে পারি? আমাদের অনেক কিছু জানার অভাব ছিল, আমরা কিন্তু অনেক কিছু আমাদের জানার অভাব ছিল। এখন একটা ছেলে মেয়ে 4 বছর কাজ করবে, 3 বছর কাজ করবে, সে দেখবে যে সে আফ্রিকার কোন একটা প্রতিষ্ঠানে আফ্রিকায় পোস্টিং পেয়ে বসে আছে। মানে আমার সাথে যারা কাজ করে আমি তো পথ দেখাই যে এইখানে এটা করো, ওইখানে ওইটা করেন, আপনারা ওইটা করেন। সো অপরচুনিটি হিউজ। আপনাকে আমি একটা গড়পড়তা হিসেব দিতে পারি, অল ওভার ওয়ার্ল্ডে, হ্যাঁ হামিদ ভাই, অল ওভার ওয়ার্ল্ডে 30,000-এর মতো ছোট এবং বড় দাতা সংস্থা আছে। দাতা মানে কিন্তু শুধু জাতিসংঘ না, মানে ইউএন যে বেতন দেয় তার থেকেও বেশি বেতন দেয় এমন অনেক প্রতিষ্ঠান আছে যার নাম কেউ জানে না, আমি এখন বললে আপনি শুনবেন। এটা এই না যে ইউনাইটেড নেশনস সব থেকে বেশি বেতন দেয়, কেউ যদি মনে করে বেতনের কারণে যাব।
আর হিউম্যানিটেরিয়ান প্রতিষ্ঠান এত আছে যেসব ছেলে মেয়ে মনে করে যা তারা একটু মানুষের জন্য কাজ করবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, ওয়ার্ল্ডে এত প্রতিষ্ঠান আছে, লোক পায় না। ইন রিয়ালিটি কি জানেন তো, লোক পায় না, কিন্তু সার্কুলারের পর সার্কুলার হয়, দেখেন যে একই সার্কুলার হয়ে যাচ্ছে, তারা মানুষ পাচ্ছে না। মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সমস্যা হলো কি, যে ওই যে মানে যেটা হাতের কাছে পাই ওই চাকরিটা সে করে। এই কারণে ওই ভিশনটা তৈরি হয় না। এই জন্য আমি ইউথদের বলবো এবং আপনার ছাত্রদের আপনি এই ইনফরমেশনটা দিতে পারেন যে ব্যাপক অপরচুনিটি। ওকে, কিন্তু একটা সংকট চোখে পড়ে, সেটা হলো যে আমরা প্রায়শ দেখি যে এই পেশায় দীর্ঘমেয়াদে কেউ থাকে না, অর্থাৎ খুব আগ্রহ নিয়ে আসে, কিছুদিন কাজ করার পরেই এই পেশা থেকে ছিটকে যায়। এই প্রবণতাটা আমার চোখে পড়েছে। আপনার কি অভিজ্ঞতা সেম? এটা যদি হয় তাহলে কেন হয় এরকম? আমরা যে টিমটা কাজ করেছি, আমি আপনাকে বলি, ধরুন আমরা একসময় 4 জন একসাথে কাজ করতাম, খেয়াল করুন। জি। এখন একজন কানাডায় আছে, একজন ইউএন ইরাকে আছে, আমরা 2 জন বাংলাদেশে আছি। আমরা এই 4-এর বাইরে পরে আবার আমরা 3 জন একসাথে কাজ করি। গত 2-3 বছর এই 3 জন কিন্তু মোরলেস একসাথে কাজ করছি। কেউ কিন্তু ছিটকে যায় নাই কোথাও। ওই একটা বিষয় আপনাকে বলি যে এই জগৎটা প্রথমে শুরু করেছিলাম যে রিসার্চ বিষয়টা কিন্তু একটু পেইনফুল, এটা খেয়াল করতে হবে। মানে এটা আপনি মাস্টার এবং আপনি কিন্তু অলওয়েজ স্টুডেন্ট, বোথ। তো একটু পেইনফুল এই অর্থে, এটা ইন একাডেমিক সেন্স সেটাও একটু পেইনফুল। মানে আপনাকে খুব কন্টেম্পোরারি নলেজের সাথে রিলেটেড থাকতে হয়, খুবই কন্টেম্পোরারি নলেজের সাথে। আপনি ধরেন 3টে জিনিস একই সাথে কিন্তু আপনাকে আপ টু ডেট রাখতে হবে। আপনি যখন একটা জায়গায় মানে নিজেকে তুলবেন, ধরুন এর যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো কিন্তু টিচিং এর সাথে মেলে। ধরুন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, আমি ভেতরের গুলো গেলাম না। এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মধ্যেও আবার কিন্তু সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে জুনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, এরপরে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, এরপরে রিসার্চ ফেলো, এরপরে সিনিয়র রিসার্চ ফেলো। আপনার একাডেমিক পদ শেষ। এখন ডাইরেক্টর হলে আপনার অ্যাডমিন পদ, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ পদ আসলো। ডাইরেক্টর মানে তিনি সিনিয়র রিসার্চ ফেলো থেকেও সিনিয়র, তিনি একসময় সিনিয়র রিসার্চ ফেলো ছিলেন। এই যেমন এখন সিপিডি একটা পদ করেছে যে ডিস্টিংগুইশড রিসার্চ ফেলো করেছে না, সম্মানীয় রিসার্চ ফেলো বলে। তার মানে কি, সিনিয়র রিসার্চ ফেলোর পরে ওরা একটা পদ তৈরি করেছে, আগে কিন্তু কোনো ব্যক্তি ওই পদে ছিলেন না। তো এখন যেটা হয়েছে যে এইখানে আপনার আর্টিকেল লাগবে, আপনার বই লাগবে, আপনার ইন্টারন্যাশনাল সেমিনারে অংশ নেওয়া লাগবে, আবার সেগুলো ফলে এই যে এতগুলো ম্যানেজ করা, ফিল্ডে কাজ করা, আপনার টিমকে চালানো, আপনার এই জন্য এইটা একটু পেইনফুল বলে অনেকে হয়তো যখন আরেকটা অপরচুনিটি আসে সে হয়তো চলে যায়। কারণ আপনি একই সাথে কাজ করবেন, আপনি ডাটা, আপনার টিম করবে কাজ, ঠিক আছে, বাট আপনি লিড অথর হিসেবে বছরে তো 5টা আর্টিকেলও তো আপনি অন্তত পাবলিশ করবেন আপনার টিম সহ। জি জি। আপনার বই থাকতে হবে এবং সেগুলো ইন্টারন্যাশনালি থাকতে হবে যাতে একটু রিকগনিশন পান আপনি। কারণ আপনি এখানে আছেন, এক সময় ফোন আসবে যে আব্দুল হামিদ আপনি আমাদের সাথে কাজ করবেন, তারা হয়তো আফগানিস্তানে কাজ করছে, ইউনাইটেড কিংডমের কোনো একটা টিম, আমি বলি আর কি, ধরুন যুক্তরাজ্যের একটি টিম, ব্রিটিশ টিম, তারা আপনাকে খুঁজে পেয়েছে লিঙ্কডইনে, তারা আপনাকে খুঁজে পেয়েছে আর্টিকেলে যে এই এরিয়াতে এই ভদ্রলোকের বেশ কিছু আর্টিকেল আছে। এই জন্য এই 3-4টে বিষয় ঠিক রাখতে হয়। এর জন্য এটা একটু পেইনফুল যে বাঙালিরা খুব বেশি হ্যাবিচুয়েটেড না, আমার মনে হয়েছে এই বিষয়ে। জান আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আমি বলি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনি খুব কম বাঙালি পাবেন যে বাঙালি 40,000 কোটি 50,000 কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশে হ্যান্ডেল করেছে টিম লিডার হিসাবে। কারণ আমি দেখা যাবে আমি সর্বশেষ যে প্রজেক্টে কাজ করেছিলাম, বড় প্রজেক্টে, ওটা প্রায় 40,000 কোটি টাকার প্রজেক্ট। ওটা টিম লিডার ছিলেন কিন্তু একজন জার্মান, এবং তার নেক্সট লোক ছিলেন একজন বসনিয়া হার্জেগোভিনার। কারণ আমরা আলাপ করতাম হোয়াই দিস ইজ। আপনি খেয়াল করুন, আমাদের টিচাররা হয়তো ভাবছে বা সাধারণ লোক ভাবছে যে আমাদের টিচাররা যখন আছে তখন ওইটাই হাইয়েস্ট লেভেল, ওইটা হাইয়েস্ট লেভেল না। তার মানে ব্যাপারটা হয়েছে কি জানেন, আপনি 5 কোটি টাকার প্রজেক্ট হ্যান্ডেল করার মতো লোক বাংলাদেশে আছে,
অথবা এমন একজন সচিব আছে হয়তো 100 কোটি টাকার একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে, কিন্তু তাকে যদি আপনার 20,000 কোটি টাকার প্রজেক্ট দেন, সে প্রজেক্টটা চালাতেই পারবে না। ফলে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলুন, আর তার আন্ডারে যারা কাজ করে খুব সিরিয়াস রিসার্চার, অল আর দ্য সিরিয়াস রিসার্চার। কারণ আমি কিন্তু লাস্ট যে প্রজেক্টে কাজ করেছি সেখানে 3 জন ছিলেন কেমব্রিজ দেবাস, মানে দোজ আর নট ফ্রম বাংলাদেশ, তারা 3 জনই কিন্তু কেমব্রিজ। আপনি ভাবেন তারা কেমব্রিজ দিয়ে লেখাপড়া করে পাশ করে, তাহলে তারা কোনো একটা ইউনিভার্সিটি জয়েন করলো না কেন? হোয়াই নট? তারা ওখানে তারা এডিবির প্রজেক্টে এসছে কেন? তাই না? আর একটা আপনার মধ্য দিয়ে আমি ছাত্রদের বলি যে 2-3 বছর খুব নিবিড় ভাবে কাজ, আর্টিকেল এটা করলে ও যখন নেক্সটে যাবে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে 3 লাখ থেকে 7 লাখের মধ্যে সে জয়েন করতে পারবে। সে 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা ডলারে এর মধ্যে সে জয়েন করতে পারবে। সো যদি এটা টাকার সাথেও সে রিলেট করে, সে ইন্টারন্যাশনালি ফ্লেভার্ড হতে পারবে। তার লেখালেখি পৃথিবীর বহু মানুষ পড়বে, জানবে, তার ভাবনার সাথে সম্পৃক্ত হবে। ফলে একটা জগৎ আছে, একটু ধৈর্য থাকতে হবে। এই পেশার মূল বিষয় হলো যে আপনার চেয়ারে বসলে 8 ঘন্টা কাজ করা, 6 ঘন্টা কাজ করা সব চলে যাবে, মানে একটু ধৈর্যশীল হতে হবে। শুড বি দ্য প্যাশন্স, এই আর কি। ওকে ওকে, অনেকেরই মনে প্রশ্ন জাগে যে গবেষণাকে পেশা হিসেবে নিতে হলে ডিগ্রি থাকা বা হায়ার স্টাডি এইটা কি মাস্ট? এটা ছাড়া কি গবেষণা পেশায় সার্ভাইভ করা সম্ভব? হ্যাঁ সম্ভব। এমন আপনি দেখা যাবে যে আমরা এমন একজন বিশ্ব, হ্যাঁ তখন এটা ঠিক, তখন ডিগ্রির এই অপরচুনিটিটা ছিল না, পিএইচডির অপরচুনিটি ছিল না। কিন্তু তাদের বই নিয়ে, আমরা যাদের বই নিয়ে কথা বলেছি আগে, ধরুন ওই যে বললাম না, আমরা যখন ইবি টাইলরের কথা বলেছি, তাই না, সোশ্যাল রেভলিউশন নিয়ে, যখন আমরা মর্গানের কথা বলেছি বা ফ্রেজারের কথা বলেছি বা র্যাডক্লিফ ব্রাউন নিয়ে বলেছি, তাদের কিন্তু ওই ডিগ্রি ছিল না, কিন্তু তাদের বইগুলো কিন্তু একেবারেই কিন্তু এইসব বিষয়ের বেসিক, একেবারে যেটাকে আমরা বলি যে একেবারে বেসিক স্টোন, ফাউন্ডেশন স্টোন। আমরাও কাজ করেছি, আমি অন্তত একজনকে পেয়েছি যে যিনি পিএইচডিটা শখ করে করেননি বলা যায়, কিন্তু তার মেথোডোলজিতে হিউজ পাণ্ডিত্য আছে, খেয়াল করেন তিনি যে সাবজেক্ট পড়ছেন। এখন যেসব সাবজেক্টে রিসার্চ মেথোডোলজি খুব ভালো করে পড়ানো হয়, এখন আপনিও তো জানেন যে একটা ক্লাসে তো সবাই আর ওভাবে পড়বে না, তাই না? একটা ক্লাস মূলত 1 থেকে 10, এই 10 জনের নোট দিয়ে ক্লাস চলে, এটা আপনিও জানেন আমিও জানি। তো যারা একাডেমিক ন্যাকের হবে, তবে আজকের যুগে পিএইচডির সুযোগ যেহেতু অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক বেশি ওপেন, ইন কান্ট্রিতেও এখন অনেক সুযোগ আছে, সেটা থাকলে কিছুটা তো তার অ্যাডভান্টেজ আছে বটেই। যেমন দেখবেন যে এটা থাকলে মানুষ আপনার কথাটা যেভাবে শুনবে, বুঝবে। আরেকটা বিষয় হলো যে পিএইচডি করতে গেলে যে 4 বছর সময়টা তার যায়, এর মধ্য দিয়ে সে তো একটা আসলে অনেক কিছু শেখে, নো ডাউট। আপনি কি অস্বীকার করবেন যে পিএইচডি করতে গেলে সে 100 সেমিনারে অংশ নেবে? সে যদি লিসেনারও হয়, চুপ করে বসে থাকে, তাহলে 100 সেমিনার সে কিন্তু বসে বসে শুনবে, এবং মাল্টি সাবজেক্টের, তাই না? সে যে লাইব্রেরি পাবে, সে ওইখানে ডিনারের টেবিলটাই তো মানে আপনার ইনস্টিটিউট গুলোর সবথেকে বড় সেমিনার, ডিনারের টেবিল, যে ঢোকার সময় আছে কিন্তু বের হওয়ার সময় নেই, সবাই তার থিসিসের প্রবলেম নিয়ে কথা বলে, এটা নিয়ে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি যে শেখাটা শিখবেন, সেই নলেজটাকে ওনার ফিল্ড লেভেলে কাজ করতে খুব হেল্প করবে, খুব হেল্প করবে। ওকে, আরেকটা দিক সেটা হলো যে এখন রিসার্চ অনেক বেশি ধরেন টেকনোলজির সহায়তা নেওয়া হয়, এবং ডাটা অ্যানালিসিসের কাজগুলো অধিকাংশই মেগা স্কেলে বিভিন্ন সফটওয়্যারের সহযোগিতা নিয়ে। তো এক্ষেত্রে অনেকেই ভাবে যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, ফলে এই বিষয়গুলো আমি বুঝবো কিনা, খাপ খাওয়াতে পারবো কিনা, একটা পর্যায়ে সিটকে পড়বো কিনা, এই টাইপের একটা ভীতি কাজ করে। এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি? না না, এটা আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া লাগবে না। আমি শুধু আপনাকে বলি, যেমন আমার একটা অভ্যাস আছে যে আমি একজন স্ট্যাটিস্টিশিয়ানকে সাথে নিয়ে কাজ করতে পছন্দ করি, যদি রিসার্চের আমার রেসপন্ডেন্ট ভলিউম মানে রিসার্চ পপুলেশন যদি অনেক হাই হয়। হ্যাঁ,
এবং একজন স্ট্যাটিস্টিশিয়ান আছেন বাংলাদেশে, আমি আর সে একসাথে অনেক কাজ করেছি এবং মানে 80,000 82,000 রেসপন্ডেন্ট আমরা নিয়ে কাজ করেছি, যেগুলো বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট আপনার পপুলেশন সাইজ রেসপন্ডেন্ট। তো আমি তাকে রেখেছি কেন? তাকে রেখেছি এই কারণে যে উনি ওই লেভেলের, মানে আমি এখন ধরুন আপনি 500 পপুলেশন সাইজ 500, আমি ধরে নেন বা ওই যে 400 যেটা যে 384, মানে যেটা হয় স্ট্যাটিস্টিক্যালি তো এর তো একটা মিনিমাম আছে, ম্যাক্সিমাম যখন, আরেকটা হলো সেন্সাস জাতীয় যখন হয় সেখানে আলাদা, সেখানে তো কিছু করার থাকে না। মানে গভর্নমেন্টের এক্সপার্ট থাকে, সেখানে তো এক্সপার্ট থাকে না, গভর্নমেন্টের মেগা প্রজেক্ট যখন আসে না, এক্সপার্ট থাকে বলতে আপনি যদি টিম লিডার হন তাহলে আপনার লোক থাকা লাগবে, মানে আপনার নিজের লোক থাকা লাগবে। কারণ আমি টিম লিডার যেসব কাজে থেকেছি ওরা দিলে আমি নেব না। আমি আর হামিদ যদি 10 বছর কাজ করে থাকি তাহলে আমি আপনার দিকে তাকালে আপনি বুঝবেন আমি চাচ্ছি কি, আবার আপনার দিকে তাকালে আমি বুঝবো যে আপনি বলতে চাচ্ছেন কি। ফলে হবে কি, তখন আমি টিম তার হলেও আমি অন্তত 2টা লোককে আমি শর্ত দিই যে আমার টিমে 2টা থাকবে আমার লোক। নইলে আমি জানি যে প্রজেক্ট শেষের দিকে এই প্রজেক্ট ঝুলে যাবে, যেটা বলে তারা এটাকে ওভারকাম করতে পারবে না। কিন্তু আমি প্রথম দিন থেকেই আমার টিম থাকলে সব চ্যালেঞ্জ প্রথম দিন থেকেই মিটিগেটেড হতে থাকবে। এটা শেষ দিন এসে এটা হবে না যে আমরা একটা চ্যালেঞ্জে পড়েছি, অফকোর্স নট। ওই জন্য আপনার মানে রিসার্চ হয় কি, আপনার একটা টিম একটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন বিখ্যাত ফুটবলার, আপনি ধরুন যখন খেলা খেলে দেখবেন যে তাদের ওই যে অফেন্সে 2-3 জন প্লেয়ার, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে যে মেসি ক্লাব ফুটবলে যত ভালো পারফর্ম করে তার ন্যাশনাল টিমে গেলে কিন্তু পারবে না। মেসি কেন, রোনাল্ডোও পারে না এখনকার রোনাল্ডো পর্তুগালে। হ্যাঁ, ওই যে তাদের জুটিটা, ওই যে 3 জনের যে কম্বিনেশন, 2 আউট আর স্ট্রাইকার, সেটা তো আর নাই। তাকে তো বল এগিয়ে দিলে তবে সে গোল করতে পারবে, তাই না? তো এই ন্যাশনাল টিমে ওই কম্বিনেশনটা হয় না, ইটস এ চ্যালেঞ্জ। ওকে, কিন্তু হ্যাঁ, কিন্তু আমিনুল ভাই আসলে রিসার্চে অধিকাংশই দেখা যায় যে ভাঙা গড়াটা অনেক বেশি, অর্থাৎ ইন এ সেন্স যে অলওয়েজ আপনাকে নতুন টিমের সাথে কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে নেচার, তাতে এই অ্যাডজাস্টমেন্টটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় না? মানে প্যাশেন্স শুড বি হাই, ওই বললাম না, প্যাশেন্স শুড বি হাই। আর একটা হলো অভ্যস্ত হয়ে যায়। যেমন ধরুন আপনি আমাকে যদি গত 2-3 বছর মনে রাখেন, দেখবেন যে আমি হয়তো অনেক জায়গায় এর মধ্যে মানে বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি যেখানে মানুষজন 100% পাল্টে গেছে, আমি আরেকটায় চলে গেছি। আবার এখন যাদের সাথে আছি তাদের হয়তো আমি আগে চিনতাম, কিন্তু তারা কেউ আমার সাথে কখনো কাজ করে নাই। এই মুহূর্তে আমি যাদের সাথে কাজ করছি, মানে আমার টিমে যারা আছে অন্তত, এটা হয় কি, এটা একটা অভ্যাসের ব্যাপার। কিন্তু আমার সমস্যা হয় না, এবং আমার সাথে যারা কাজ করেন তাদেরও সমস্যা হয় না। কারণ আমাকে, আমি এমনও বলতে শুনেছি, যেমন আমি বলি আপনাকে যে আমি একটা খুব মেগা প্রজেক্টে ছিলাম। তো তখন একজন আমাদের ধরুন ফিল্ড লেভেলের একজন, সে রিসার্চ অ্যাসোসিয়েটও না, কিন্তু ডাটা কালেক্টর। তো হয়তো অনেক সাহস করে শেষে কোনো একদিন, লম্বা সময়ের প্রজেক্টটা বেশ লম্বা, একদিন কথায় বলছে, স্যার আপনি কখনো বিরক্ত হন না? তা আমি হাসতে হাসতে বললাম যে আসলে বিরক্ত হলে কি লাভ হবে আপনার বা আমার? বলছে যে সেটা একটা বিষয়। আমি বললাম যে বিরক্ত হয়ে তো লাভ নেই, আপনি না পারলেও এবং পারলেও আমরা সবাই সফল হব তখন। মানে আর এই কাজটা 100% আপনার টিম ওয়ার্ক। এটা কিন্তু কোনোভাবেই যে টিম লিডারই হোক, এটা কখনই একক কাজ না। এটা সে হয়তো হাততালি নাই, এটা 100% আপনার একেবারে টিমের কাজ। ধরেন ডাটা কালেক্টররা যদি ফিল্ডে ফলস ডাটা আনে হামিদ ভাই, তারা যদি ফিল্ডে ফাঁকি দেয়, আপনার পক্ষে তো যদি 50 জন ডাটা কালেক্টর ফিল্ডে কাজ করে বা 20 জন, আপনার পক্ষে কি 20 জনের সাথে ঘোরা সম্ভব? আপনি হয়তো গাড়ির মাঝে মাঝে গেলেন, 2-4 জনের সাথে কথা বললেন, তাদের ডাটা চেক করলেন, বা ওই স্ট্যাটিস্টিশিয়ান চেক করলো, আপনি চলে আসেন। এখন লজিক্যাল কোশ্চেনিয়ার রয়েছে, সেটা একটা কিছুটা যদি সেই প্রশ্নপত্র ওই ধরনের লজিক্যাল হয়। আর তার ফলে বাংলাদেশে দেখবেন ডাটা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে। এবং গত সরকারের অনেক অ্যাচিভমেন্টের ডাটা ম্যানিপুলেট করা হয়েছে বলে এখন যে কমিটি করা হয়েছে তারা বলছে।
ওই জন্য ডাটা যারা ফিল্ডে নেয় তারা একটু অল্প শিক্ষিত, কিন্তু মূল দায়িত্বটা তাদের। তো ওই জন্য ওইখানে যদি খুব ভুল কিছু হয়ে যায়, আপনি টপ লেভেলে বসে ফাইনাল রিপোর্ট ওইভাবে দিতে পারবেন না। আপনি বুঝতে পারবেন যে আসলে অনেক গলদ হয়ে গেছে। মানে আপনি একটা মিথ্যা উপস্থাপনা করবেন, এটা অনেকটাই হবে সেই ইরাকের গল্প আমরা বললাম না, ইরাকের গল্প না ঘটনা, যে ওইখানে কেমিক্যাল অস্ত্র নাই, কিন্তু একজন তার এমফিল থিসিসে বলেছে তারা একটা মাস ডিস্ট্রাকটিভ একটা ওয়েপন তৈরি করছে, যেটাকে বেস ধরে বুশ সাহেব ওখানে অ্যাটাক করেছিলেন। তো ওই রকম মানে রিসার্চের জায়গায় আপনার ইথিক্যাল দায়বদ্ধতা অনেক হাই। এই জন্য আমি নিজেও এই কথা বলি, কথা না বলা ভালো। কেউ আমার কাছে বন্দুক রেখে বলে না যে তুমি কথা বলো, মানে বা একটা রিসার্চের কোনো কমেন্ট করো বা রিসার্চটা করো, কিন্তু করতে হলে 100% না 200% দায়িত্ব নিয়ে সেটা করতে হবে, নইলে চুপ, দরকার নেই আমার এটা করা। ওকে, এক্ষেত্রে আরেকটা বিষয়, তো যারা এই পেশা থেকে ছিটকে যায় তাদের একটা অভিযোগ আছে, সেটা হলো অধিকাংশ রিসার্চ ফার্ম বা যারা টিমকে লিড করেন তারা আসলে জুনিয়র বা যারা তুলনামূলকভাবে কম অভিজ্ঞ, তাদেরকে আর্থিকভাবে বলা যায় যে ডিপ্রাইভ করেন। হয়তো মিনিমাম যে কষ্ট ওইটুকু দেন আর বাকিটা নিজেরা নিয়ে নেন। ফলে মানে একজন তরুণ গবেষক যে ধরনের মোটিভেশন পাওয়ার কথা এইটা পায় না। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি? না, এটা আপনি যেটা বলেছেন সত্যতা তো আছে বটেই। যেমন আমি যদি আপনাকে বলি, ধরুন যিনি রিসার্চ ফার্মের মালিক বা যারা, একজন তো হয় না, দেখা যায় যে এরা একটা গ্রুপ, জি, তার কাছে এটা বিজনেস, তার কাছে এটা কিন্তু বিজনেস। আর আমি আপনি যে প্রফেশনের মানুষ এর মধ্যে কাজ করছি, আমার আপনার কাছে এটা কিন্তু একটা প্রফেশন, যে প্রফেশন থেকে আমি একটু সামনের দিকে আগাতে চাই। ফলে কেউ যখন বিজনেস করবে সে কিন্তু একটা প্রফিটের ব্যাপারটা থাকে, সে তার তো ইনভেস্টমেন্ট আছে। এখন এইটা ঠিক, সে আসলে ডিপ্রাইভটা যদি ব্যাপক করে থাকে সেটা একটা হতাশার জন্ম দেবেই। ফলে জুনিয়র অনেক ছেলে বা মেয়ে ভাবতেই পারে আমি এই পেশায় কেন থাকবো, সে যদি একটা পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি পায় তখন সে ওইখানে চলে যায়। এটা ঠিক বলেছেন। এবং এইখানে আপনি যেটা বললেন একটা বিষয় বলা যেতে পারে, যে বাংলাদেশে যত ঢাকা শহরে যত রিসার্চ ফার্ম আছে এটার সংখ্যা কিন্তু আপনি 2000-5000 না, আমার মনে হয় 10,000 হতে পারে। এক রুম বিশিষ্ট থেকে শুরু করে একটা বিল্ডিং মাটি থেকে উপর পর্যন্ত আছে। এসব ক্ষেত্রে গভর্নমেন্টের নীতিমালা থাকা উচিত, খুবই স্ট্রিক্ট নীতিমালা থাকা উচিত। শুধু সরকার ওই কাদের যেন এটা রেজিস্ট্রেশন নাই, শুধু রেজিস্ট্রেশন দিয়ে দিল, দিয়ে আমি মানে যে কর্তৃপক্ষ দেয় এই বিষয়গুলোর আমি দায় মুক্ত হয়ে গেলাম, সেইটা হওয়া ঠিক না। আর বছর শেষে সে সাবমিট করে কি জানেন, এইসব প্রতিষ্ঠান বছর শেষে ট্যাক্স ফাইল সাবমিট করলো, আর তাহলে সে খুব ভালো। দিস ইজ নট। এর পলিসি থাকবে এই যেটা বললেন আপনি, তার লেবার পলিসি খুবই স্ট্রিক্ট হতে হবে, তার জেন্ডার পলিসি, মানে ওই প্রতিষ্ঠানের এগুলো খুবই স্ট্রিক্ট মানে থাকতে হবে, এবং স্ট্রিক্টলি সে যেন ফলো করে। গভর্নমেন্টের যারা এটার অনুমোদন দেয়, রেজিস্ট্রেশন দেয়, তো তারা যেন সেটাকে খুব ভালো মতো মানে যেটা মনিটরিং বলি আমরা, সেই মনিটরিংটা যেন থাকে। আমাদের দেশে কোনো কিছু তো মনিটরিং নাই। ফলে আপনি 10 কোটি টাকার প্রজেক্ট পেয়ে আপনি 8 কোটি টাকা লাভ করেছেন, ধরে নেন। আপনি 10 কোটি টাকার প্রজেক্ট পেয়ে যদি 8 কোটি টাকা লাভ করতে থাকেন, তাহলে আপনি ফিল্ডে ঠিকমতো ডাটা কালেকশন করেন নাই, আপনি আপনার এমপ্লয়ীদের ঠিকমতো বেতন দেন নাই, তাই না? ফলে যিনি আপনাকে এই অভিজ্ঞতাটা বলেছেন সে খুব ঠিক বলেছে। ওকে, এখন অন্য আরেকটা আঙ্গিক, সেটা হলো আমাদের দেশে আপনি শিক্ষার সাথেও খুব ক্লোজলি জড়িত, অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চে আছেন। তো আমাদের শিক্ষার্থীরা সাধারণত রিসার্চ সংক্রান্ত যে ওরিয়েন্টেশন পায় আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে, এইটা কি তার গবেষণার পেশা শুরু করার জন্য যথেষ্ট, নাকি পাশাপাশি তার এডিশনাল কোনো স্কিল এনহ্যান্সমেন্টে মনোযোগী হওয়া উচিত শুরু থেকেই? হ্যাঁ, মনোযোগী হওয়া উচিত। মানে আপনি যদি
যে রবীন্দ্রনাথের মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে 15 আনা বলে একটা বিখ্যাত প্রবন্ধ আছে, 15 আনা। এটা এখন খুব একটা আমি সামনে দেখি না, আমরা ছোটকালে পড়েছি। মানে 15 আনা হওয়া অনেক সহজ, কিন্তু আপনি যদি 1 আনা হতে চান 16 আনার, তাহলে ওই 15 আনা যা করবে, যারা 1 আনা হতে চাইবে, তার থেকে তো স্পেশাল কিছু করতে হবে। নইলে আব্দুল হামিদ ফার্স্ট হলো কি করে? মানে ব্যাপারটা হলো, নইলে মানে ব্যাপারটা একটা স্পেশাল কিছু না থাকলে মানে প্লাস প্লাস প্লাস, তাই না? ফলে যে ছেলে বা মেয়েটি মনে করছে যে আমি আমার এই বন্ধু বান্ধবদের ভেতর থেকে আলাদা একটা ছাত্র হিসেবে নিজেকে দাঁড় করাতে চাই বা প্রফেশনাল হিসেবে দাঁড় করাতে চাই, তো বন্ধুদের সাথে আড্ডাও দিতে হবে, ইয়ার্কিও করতে হবে, চলতেও হবে, কিন্তু সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে প্লাস কিছু জিনিস তাকে যোগ করতে হবে। সে মাস্টার্সে পড়া অবস্থায় সে মেন্টরে ভর্তি হয়ে যেতে পারে, সে মাস্টার্সে পড়া অবস্থায় ব্রিটিশ কাউন্সিলের কোর্স করে নিতে পারে, সে একটা আইএলটিএস করে নিতে পারে, অন্য বন্ধুরা করে নাই কিন্তু, খেয়াল করেন। কিন্তু সে যখন চাকরিতে অ্যাপ্লাই করবে আমার কাছে, আমি যদি দেখি যে সে অ্যাপ্লাইতে লিখেছে তার আইএলটিএস আছে, 5 থাকুক আর 6 থাকুক, আর একজন দরখাস্ত করেছে যার আইএলটিএস নেই, তাহলে আমি তো ভাইবা বোর্ডে ও আইএলটিএস দিয়েছে বলে আমি ওকে চয়েস করব, আমি তো করব যে আপনি আইএলটিএস দিয়েছেন, সে কত পেয়েছে আমার দরকার নেই, সে 5.5 না 6, এটা আমার কাছে খুব মিন করে না। তো মানে এই যে তার একটা প্রচেষ্টা, তার যে একটা পরিকল্পনা যে আমার আইএলটিএসটা দিতে হবে, এটাকে আমি একটা সম্মান করব। আরেকজন আড্ডা দিয়ে সময় কাটাইছে, সে আইএলটিএসটা দেয় নাই। আর আমাদের সাবজেক্ট গুলোর মধ্যে রিসার্চ মেথোডোলজি সব সাবজেক্টই পড়াই, আপনিও জানেন যে 3rd ইয়ার 4th ইয়ার তো পড়ানো হয়, রাইট? তো সেইটা হ্যাঁ, একটা 100 মার্কের কোর্স না থেকে এটা 100 জায়গায় 200 থাকলে 300 থাকলে সেগুলো হয় কি, তাহলে ওই সব ছেলেমেয়েরা মানে থিসিস গ্রুপে যদি থাকে, যাদের থিসিস গ্রুপ আছে তাদেরকে আমার এটা বলার দরকার নেই, থিসিস গ্রুপের চর্চাটা হওয়া খুব দরকার, কারণ কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ এই বিষয়গুলো ইন ডেপথ হওয়া দরকার। ওকে, মাস্টার্সে যে আচ্ছা, এক্ষেত্রে ইন জেনারেল একটা কিউরিওসিটি, সেটা হলো যে অনেকেই মনে করে যে যেখানে ধরেন হিউজ স্যাম্পল সাইজ থাকে এবং কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অনেক বেশি, এই রিসার্চটা বুঝি অনেক বেশি গ্রহণযোগ্য বা ক্রেডিবল, এবং যেখানে ধরেন কোয়ালিটেটিভ অ্যানালিসিস, এটাকে মনেই করা হয় যে কি রচনা লিখে রাখছে। আমাদের সোসাইটিতে ধরেন একটা আর্টিকেলে যদি আপনি অনেকগুলো টেবিল না দেন, দুর্বোধ্য অনেক কিছু এলিমেন্ট ওখানে যোগ না করেন, তাহলে ভাবা হয় যে কি করছে, জাস্ট একটা রচনা লিখে রাখছে। হ্যাঁ, তো আপনার মতে যে এই ধারণাটা কি ঠিক আছে যে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এইটাই হলো প্রকৃত রিসার্চ, আর কোয়ালিটেটিভ হইলে এইটা আহামরি কিছু না? এটা আপনি যেটা বললেন সেটা হলো যে আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো কথাটা উল্টোটা বলবেন, কারণ আজকে বিশ্বময় কোয়ান্টিটেটিভ রিসার্চের ডাটা নিয়ে বিশ্বময় প্রশ্ন উঠেছে। আপনি ডেটা দিয়েই বলতে পারবেন, মানে এমনি কিন্তু আপনার সংখ্যা তত্ত্বকে পুঁজিবাদের একটা হাতিয়ার বলা হয়, রাইট? এবং আমি ছোটকালে ডক্টর আহমেদ শরীফের শুভঙ্করের ফাঁকি বলে একটা প্রবন্ধ পড়েছি। শুভঙ্করের ফাঁকি, ধরে নেন আমি মাসে 1 লাখ টাকা বেতন পাই আর আপনি মাসে বেতন পান 10,000 টাকা, তাহলে আমার আর আপনার বেতন কত হলো? 1,10,000। গড় কত হলো? গড় কত বেতন আমার আর আপনার? 55। বাট রিয়ালিটি কি? ফলে এই যে আপনার চোখে, এই যে জনতার চোখে ধুলো দেওয়ার জন্য আমার আর আপনার কিন্তু 55 করে দেওয়া হয়েছে, কিন্তু আমার বেতন 1 লাখ আর আপনার মাত্র ওইখানে বেতন কিন্তু 10,000। সো সংখ্যা তত্ত্ব আর হিউম্যান বিহেভিয়ারকে আপনি ম্যাথমেটিক্স দিয়ে অ্যানালিসিস করতে পারবেন না। আমি যদি একদম মানে ব্রডার প্রসপেক্টে আমি সোশিও অ্যানথ্রোপোলজিক্যাল কালচারোলজিক্যাল ব্যাপারটাকে বলি, আপনি তো সেটা পারবেন না। তবে হ্যাঁ, মানুষ এটা দেখতে চায় যে কত পার্সেন্ট বেড়েছে, গ্রাফ কি বলছে, সে তাকালে সেটা বুঝতে চাই। আরেকটা হলো যে আপনি যখন ন্যারেশন দেন, সবাই ন্যারেশনটা পড়তে চায় না, না পড়লে তো সে ইনডেপথ বুঝবে না। আপনি খেয়াল করুন, কুলদীপ নায়ারের একটা বিখ্যাত বই আছে বিটুইন দ্য লাইনস। সে কিন্তু তার বইয়ে বলে দিয়েছে যে
আমি যা লিখেছি তার থেকে অনেক কিছু এই বইয়ে আছে যা আমি লিখিনি, কারণ বিটুইন দ্য লাইন্স তো ফাঁকা। কারণ আমি যদি লাইনে যা বলেছি সেটাই যদি সব হয়, তাহলে বিটুইন দ্য লাইন্স কি আছে? বিটুইন দ্য লাইন্স মানে উপরের লাইন না নিচের লাইন? তো বইটার নাম বিটুইন দ্য লাইন্স হলো কেন? এটা শুধু ভারত পাকিস্তান বাংলাদেশের এই যে বর্ডারের লাইন এপার ওপর সেইটা না, যদিও উনার বইটা হয়তো কুলদীপ নায়ারের এই বই আপনার উপর আমার উপর, আর নায়ারের এই বই হয়তো উনি ডেইলি স্টারে বিটুইন দ্য লাইন্স বলে এটা দীর্ঘদিন লিখছিলেন। তো এখন আমাদের জগতে কিন্তু বিটুইন দ্য লাইন্স শব্দটা খুব প্রচলিত। ইভেন এটা আমিও কিন্তু ধরুন সেমিনারে কিংবা আমাকে তো প্রতিনিয়ত ট্রেনিং করাতে হয় আমার রিসার্চ টিমটাকে, তো তখন কিন্তু এইটাকে বলতে হয় যে আসলে দুই লাইনের মাঝে যে কথা বলা হয়নি সেই কথাটা এমন ভাবে উপস্থাপন করা সেন্টেন্স মেক করে যাতে সেইটাকে আনা যেতে পারে। যার ওই মুনশিয়ানা অনেক হাই, তারা অনেক ভালো রাইটার। এখন আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ভাবে ওদিন আমি মেলোনির কথা বললাম, পভার্টি অ্যান্ড কালচার, মনে আছে যে উনি বলেছিলেন যে ফর ওয়েস্টার্নস, যে বাংলাদেশে যেতে হলে তুমি কিন্তু পশ্চিমা ধ্যান ধারণা নিয়ে যেও না। তো আমাদের দেশে ঝগড়াপুর বলে একটা বই আছে বাংলাদেশে, অ্যারেন্স এবং বুরদেনের একটা বই আছে ঝগড়াপুর। বইটা 80-র দশকে বের হয়, আমরা যখন ছাত্র খুব হইচই হয়েছিল বাংলাদেশে এই বইটা যখন বের হয়। তারা দুইজন ডাচ মাস্টার্সের ছাত্র, বাংলাদেশে তারা আসে কোনো একটা ভিলেজ স্টাডি করতে, এবং মেহেরপুর জেলার একটি গ্রামে তারা এটা করেছিল। জি। 2014 সালের পরে তাদের এবার দেখা গেল যে ঝগড়াপুর রিভিজিটেড, এইটা ইউপিএল আবার বের করলো। এখন একটা কথা বলা হয় যে বাংলাদেশে যাওয়ার আগে যারা ফরেনার তারা যেন ঝগড়াপুর পড়ে যায়, তাহলে বাংলাদেশে যাওয়ার আগে সে একটা চিত্র পাবে। এখন খেয়াল করেন, এটা কিন্তু 85,000 গ্রামের মধ্যে একটা গ্রামে কিন্তু তারা কাজটা করেছে। হ্যাঁ, তারা হয়তো 2-3 বছর ছিল পার্টিসিপেটরি রিসার্চ, এবং যখন রিভিজিটেড বেরিয়েছে এখন তো ও বুড়ো হয়ে গেছে। অ্যারেন্সের তো অনেক বয়স, অ্যারেন্স তো বাংলাদেশে আসছে, ওর অনেক বয়স হয়েছে, কারণ 85 সাল আর এখন 2001, 2 বা 5-7 সালে সে আসছে। সে যখন রিভিজিটেড লিখেছে তখনও কিন্তু আবার এইখানে এসেছে, এখানে থাকছে ওই একই গ্রামে। এখন আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে গিয়ে যদি আপনি 50টা গ্রাম নিয়ে একটা বই লেখেন, আপনি আদতে কোনো কিছুই বলতে পারবেন না। বাট্রসি বলে এক ভদ্রলোক আছে, আমি আপনাকে বলি, তার একটা বই আছে দ্য ইনভিজিবল ভিলেজ। উনি স্বাধীনতার পর বাংলাদেশে আসছিলেন, ওটার একটা বাংলা আছে অস্পষ্ট গ্রাম বা অস্পষ্ট গ্রাম। তো এক একটা রিসার্চের একটা ন্যাক আছে। আর একটা হলো আপনি যেটা বললেন, হ্যাঁ, যে স্ট্যাটিস্টিক্যাল নানান ইকুয়েশন দেয়, নানান ইকুয়েশন আমরাও তো করি। আপনি ধরেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে শুরু করে রিগ্রেশন বলুন, আরো নানান রকমের অ্যানালিসিস এখন সেই সব দিয়ে প্রয়োজনের স্বার্থে তখন সেটা উপস্থাপন করা হয়, নো ডাউট। তবে যেটা আপনি বলছিলেন যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, হ্যাঁ, এই দাড়িপাল্লা দেওয়ার সুযোগ নেই, দুটোরই গ্রহণযোগ্যতা সমমান সম্পন্ন। কখনো কখনো কোয়ালিটেটিভ রিসার্চের আপনার মান অনেক হাই, কারণ সেটা খুব পেইনফুল কাজ কোয়ালিটেটিভ রিসার্চ। এন্ড কোয়ালিটেটিভ রিসার্চ করতে হলে পার্টিসিপেটরি হতে হয়। ওয়ার্ল্ড ব্যাংকের অনেক রিপোর্ট আছে কোয়ালিটেটিভ। এক্ষেত্রে আমার যেটা দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে সত্যিকার একজন রিসার্চারের মুনশিয়ানা এইটা প্রকাশের জায়গা হচ্ছে কোয়ালিটেটিভ। হ্যাঁ, নো ডাউট, নো ডাউট। এটা তো সেই মারফতি মতো, আপনাকে তো কোয়ালিটেটিভ পার হয়ে তারপরে যে বলতে হবে, অফকোর্স, নো ডাউট। হ্যাঁ, আর কোয়ান্টিটেটিভে যেটা হয় সেটা হচ্ছে মোস্টলি নাম্বারটা সবাই দেখতে পায়, এর মধ্যে যার অভিজ্ঞতা বেশি তিনি হয়তো স্পেশাল কিছু ইনসাইট উনি ফিল করেন, দিয়ে দিতে পারেন রাইট আপে। সেই ক্যাপাসিটিটা থাকতে হয়, ডাটাই তো সমস্যা নেই, ক্যাপাসিটিটা তো থাকতে হয় বটে। ট্রু। তো এই কারণে এই ডিবেটটা আছে চিরন্তন, এবং এই ডিবেটে বিশেষত যারা একাডেমিক রিসার্চ করে তারা এই সংকট পরিহার করার জন্য কিন্তু মিক্সড মেথডে যায়, যেন খারিজ করে না দিতে পারে। হ্যাঁ,
কারণ যারা এক্সপার্ট থাকবেন ওনারা কোন মাইন্ডের হবেন এইটা তো আগেই অনুমান করা যায় না। তো দেখা গেল যে উনি হয়তো খুবই কোয়ান্টিটেটিভ ফোকাসড, কিন্তু একজন এক্সপার্ট বললেন যে আপনি কোয়ালিটেটিভ বিষয়টা না দেখলে কিভাবে কনক্লুশন ড্র করলেন। হ্যাঁ, তো তখন বিপদে পড়ে যাবে। এই জন্য বলে যে আমরা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বোথ এটা নিয়েই আমরা কাজ করি। হ্যাঁ, ওকে, এনিওয়ে এবার আরেকটু আসি, সেটা হলো সাপ্লিমেন্ট করা বা একটা একসাথে আরেকটা ইয়ে করা। তবে এইখানে আমি আপনাকে বলি, যেহেতু আপনি মিক্সড মেথডের কথা তুললেন, দেখা যাবে যে ডেভেলপমেন্ট রিসার্চও মিক্সড মেথড ইদানিং খুব ব্যবহার করে। তো মূল বিষয়টি কি হয় জানেন, মিক্সড মেথড কিন্তু অনেকটা আবার খিচুড়ি টাইপের। যেমন ধরুন আমরা সাম্প্রতিক গতিতে, আপনারা জানাতে, সাম্প্রতিক গতিতে আমরা একটা রিসার্চ করেছি যেখানে একজন ইন্ডিয়ান প্রফেশনাল ছিলেন আমাদের টিমে। এই স্টাডিটা টোটালটাই কিন্তু কোয়ালিটেটিভ। আমরা আগেই ডিসিশন নেই, আমি আগেই ইন্ডিয়ার সাথে এই ডিসিশন নেই যেটা কোয়ালিটেটিভ হবে, এবং কাজটা যেহেতু ওনারা করবেন তাহলে টুলসটা এমন হয়েছে। এখন আপনি কোয়ালিটেটিভ যত ইনফরমেশন নেবেন, তখন তো ডেটা না, ইনফরমেশন, যত ইনফরমেশন নেবেন সেই ইনফরমেশনকে, যেটাকে আমরা কম্পাইল করা বলি, হ্যাঁ, বা অ্যাসেস করা বলি। এখন এনভিভো, অ্যাটলাস টিআই বা অ্যানথ্রোপো, মানে নানান রকমের কিন্তু এখন আমাদের সফটওয়্যার এসছে। আমি নিজে এখনো ম্যানুয়াল করি, কিন্তু মোস্টলি আমি নিজে কিন্তু ম্যানুয়ালি করি। ওই টিমেও আমি ম্যানুয়ালি করেছি, কিন্তু মানে ওনার ডাটাটা কিন্তু কম্পাইলের কাজটা আমি করে দিয়েছি, কারণ উনি ইন্ডিয়ায় চলে গেছেন। মানে এটা খুব, আমি বলি, আপনি এসপিএসএস এ অথবা আর এ অথবা অ্যাক্সেস এ আপনি কোয়ান্টিটেটিভ ডাটা এন্ট্রি দিচ্ছেন, এটা অনেক ইজি। আপনি যদি 50 জন লোকের ইন্টারভিউ করেন কোয়ালিটেটিভ, বেশি না 50 জন, আর 50 জনের বিষয়কে যদি আপনার এক জায়গায় করতে হয়, আপনার মাথা খারাপ হয়ে যাবে। যদি ইনক্লুসিভ, মানে আপনি একাডেমিক লাইনে থেকে যদি কাজটি করেন, ফাঁকি দিলে, কারণ আমি অনেক কোয়ালিটেটিভ কাজ করেছি, মানে ইটস এ হিউজ চ্যালেঞ্জ। আর এটা যদি 100 লোক হয়, ইউ কান্ট ইমাজিন যে আপনি 100 লোকের কথাকে, আপনি ইনফরমেশনকে 100 ব্যক্তির কাছ থেকে নিয়ে সেইটাকে আপনি কম্পাইল করবেন। এই জায়গায় কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে ওই সুবিধাটা অনেক, আপনি ক্লিক দিলেই আপনার টেবিল আসবে, এত পার্সেন্ট লোক এই করেছে, এত পার্সেন্ট লোক ওই করেছে। কিন্তু কোয়ালিটেটিভে অনেকে যেতে চায় না, তার কারণ এই না, আমি বলি যে কোয়ালিটেটিভ দুর্বল মেথড, তার কারণ এই, উনি দুর্বল কোয়ালিটেটিভ হ্যান্ডেল করার জন্য। রাইট, অত সহজ মানে কোয়ালিটেটিভে আমি অনেক ভালো পেপার দেখেছি যে যেখানে রেসপন্ডেন্টের সংখ্যাটা ধরেন 5 থেকে 20 এর মধ্যে। হ্যাঁ, নো ডাউট। হ্যাঁ, 5 জনকে নিয়ে কাজ করেছে, এটা দারুণ, মানে এত ইনডেপথ অ্যানালিসিস হতে পারে, সেটা সেখানে রিসার্চারের অবজারভেশন এবং তার সেই মুনশিয়ানা লাগবে কিন্তু। রাইট, এবং এই আপনি যদি, মানে আপনার যদি স্যাম্পল সাইজটা খুব কম হয় কোয়ালিটেটিভে, তাহলে আমি অনুরোধ করব, ধরেন আপনি যদি 20 জন লোকের সাথে কথা বলেন, আমি 20 জন নিয়ে কাজ করব, তাহলে আমি কথা বলবো যে কোনো রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট না নিতে, নোট টাকারটা নেবে, মানে তাহলে রিসার্চার যেন নিজেই 20 জনের সাথে কথা বলে, তাহলে সে অসাধারণ কাজ করতে পারবে, কারণ পুরো বিষয়টা কিন্তু তার প্রসেসের মধ্যে চলে যাবে। জি, আমি আপনার সাথে একটু শেয়ার করি যে আমি এরূপ একটা কাজ অলরেডি শুরু করেছি। সেটা হলো যে আমি একটা বই লেখার পরিকল্পনা বেশ আগে থেকে মাথায় ছিল, সম্প্রতি কাজটা শুরু করেছি। সেটা হলো যে সিলেট অঞ্চলের ইয়াং যারা উদ্যোক্তা, এদের চ্যালেঞ্জ গুলোকে আমি খুঁজে বের করতে চাই, পাশাপাশি জাস্ট কিছু পলিসি সাজেশন। সেটাও তো থাকবে, চ্যালেঞ্জ যখন পাবেন, স্বাভাবিক। রাইট, আমার টার্গেট হলো যে প্রকৃত চিত্রটা উপস্থাপন করা, বিকজ এখানে ফেলিওরের রেটটা আপাত দৃষ্টিতে অনেক বেশি। অনেক আগ্রহ নিয়ে তারা উদ্যোগ নেয়, বাট দেখা যায় উইদিন 6 মান্থস বা 1 বছরের মধ্যে এইটা বন্ধ হয়ে যায়, এবং মানে এই রেটটা অনেক বেশি আপাত দৃষ্টিতে। হ্যাঁ, আমার মনে হয় বিজনেস আছেই, নট অনলি সিলেট। তো আমি তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই কাজটা শুরু করেছি, এবং এক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমি কিন্তু সশরীরে গিয়ে একেবারে সময় নিয়ে প্রথমে একটা রিপোর্ট বিল্ডিং করে
তারপরে ওই দিনই কথা শেষ না, এরপরে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, এবং যখন যেটা মনে পড়ে সে নিজ থেকেও আবার ফোন করে বলছে যে স্যার ওই দিন ওই কথাটা ভুলে গেছি, এই কথাটা মনে হয় আপনার কাজে লাগবে। এটা একটু পার্টিসিপেটরি লাগে, মানে এই কোয়ালিটেটিভ নিয়মই কিন্তু পার্টিসিপেটরি। এখন আমি আর আপনি হয়তো একেবারে ওইখানে যে 7 দিন থাকছি না, বাট তার সাথে আপনার কমিউনিকেশনটা আছে, কানেক্টিভিটিটা আছে। হ্যাঁ, ওইটাই সেটা মানে তরুণ যারা গবেষণায় আসতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ। হ্যাঁ, হয়তো 3টা গোটা 3 পরামর্শ দিলেন। আমরা ওই যে আমরা বললাম যে আসলে আলোচনার শুরুতেই বোধহয় আমরা ওই কথাগুলো একটু বলে ফেলেছি যে তারা এই পেশাটাকে, আমি প্রথম বলবো যে এই পেশাটাকে ভয় না পাওয়ার জন্য। আসলে আমি দেখেছি মানে রিসার্চ এই এরিয়াতে, তাই তো পারবো কিনা, আবার এই যে মানে পেইনটা বেশি। কারণ ধরুন একটা ছাত্র যখন বের হয়, সে তো আসলে একটা ইয়াং ম্যান, তার একটা বৈকালিক আড্ডা, সান্ধ্যকালীন আড্ডা থাকে। আর এই জগতের এইটা একটা সমস্যা যে অফিসে আসলে তার সন্ধ্যাটা অফিসেই অনেক সময় পার করতে হয়। এই বিষয়টি একটা থাকে। আর যারা একাডেমিক ন্যাকের, যারা টিচিং এ যেতে পারেন নাই, তারা হয়তো শখসাদ ছিল, সে এইখানে থাকলে সে টিচিং এ যেতে পারবে ভবিষ্যতে খুব ইজিলি, তার এটা শিফটেড হওয়া সম্ভব। যে টিচার, তিনি যদি রিসার্চার হন, তো তিনি খুব ফাইনেস্ট একজন শিক্ষক হবেন, নো ডাউট, দুইটা মিলে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমি যারা আগ্রহী তাদের বলবো যে অপরচুনিটি আছে, গ্লোবালি অপরচুনিটি আছে, একটু লেগে থাকা আর কি, একটু লেগে থাকা। এটা মানে চাকরি 2 ভাবে পাওয়া যায় হামিদ ভাই। অনেকে কিন্তু, যেমন আমাকে আমার ইউনিভার্সিটির 2-1 জুনিয়র টিচার যারা এমন বলতো যে আমি ভাই আসলে আপনি যেভাবে চলেন আমি তো ভয় পাই, মানে ভয় পাই ওই অর্থে যেহেতু আমি পার্মানেন্টের মধ্যে নাই। আমি হাসতে হাসতে বলি ভয় পাওয়ার কিছু নেই, এখানে একটা বিষয় আছে, কোন একটা তো একটা মেকানিজম আছে। সেটা 2 রকমের। সেটা হলো যে যারা এই জগতে আসবে, ধরুন কখনো আমি চাকরি খুঁজবো, এটা একটা বয়স পর্যন্ত থাকবে যে আমি চাকরি খুঁজে বেড়াচ্ছি, তাহলে আমার টার্গেট করতে হবে যে আমি আগামী 3 বছর পর্যন্ত আমি চাকরি খুঁজবো। 3 বছর পর চাকরি আমাকে খুঁজবে। যেমন আমি আপনাকে বলি, আজকেও ঢাকা থেকে আমাকে বলছে যে আপনি কোথায় গেলেন, আপনাকে দরকার, এবং কি বলছে ফর 5 ইয়ার্স দরকার, আজকে বিকালবেলা, এবং অত্যন্ত নামি দামি লোক বাংলাদেশের, মানে উনি ওই জগতের। আমি বলছি তাই, বলছে খুবই তো দরকার। মানে এইটা যারা প্রফেশনে আসবে, শুধু রিসার্চ না, যে কোনো জায়গায় আসো, প্রথম দিকে 2-3 বছর সে ইনভেস্ট করবে, সে নিজেকে তৈরি করবে, সে খুঁজবে জব, কিন্তু 3 বা 5 বছর পর চাকরি যেন তাকে খোঁজে। এইটা মাথায় রেখে যদি কোনো ছেলে বা মেয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করে, ব্যাংকে হোক, ব্যাংকই হোক, সে হতে পারে কর্পোরেটই হোক, তখন চাকরি তাকে খুঁজবে। মানে এই ট্রান্সফরমেশনটা বুঝতে হবে যে তাহলে আমার কোন কোন জায়গায় কোয়ালিটি ডেভেলপ করতে হবে। তাহলে প্রথম 3 বছর আমি একটু এর দরজায় ওর দরজায় আমি চাকরি দরখাস্ত করব, দেন একটা সোসাইটি জেনে যাবে যে ওই ছেলেটি রয়েছে, ও আমরা তখন এমনি ডেকে নেব। দেখেন, একজন জেন্ডার স্পেশালিস্ট চেয়েছে আমার কাছে একটা প্রতিষ্ঠান, আমরা খুঁজেই পাই নাই, আমি লিঙ্কডইনে তখন নিয়ে দিয়েছি, সার্কুলার দিয়েছি, মানে একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান আমাকে বলেছে একটু হেল্প করেন, আমাদের একটা জেন্ডার স্পেশালিস্ট দরকার। আমি কিন্তু ওই প্রতিষ্ঠানের কেউ না, বাট আমি আর তারা পরিচিত। উনি হয়তো ভাবছেন যে আমার যেহেতু আমার সাথে নানান জন কাজ করে, তখন আমি কিন্তু লিঙ্কডইনে একটা সার্কুলার দিয়েছি, আমার মোবাইল নাম্বার অ্যাজ ওয়েল আমার ইমেইল দিয়ে। এখন 3টে আমার কাছে আসছে, সিভি আসছে। একজন ঢাকা ইউনিভার্সিটিতে এখন পিএইচডি করছেন, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর 2 জন অলরেডি ইন্টারন্যাশনাল গাইড, 3টি মেয়ে জেন্ডার স্পেশালিস্ট। তার মধ্যে 2 জনকে আমি ওদের সাথে লিঙ্ক করে দিয়েছি, তাদের সাথে আমার দেখা হয়নি, যে ওখানে ইন্টারভিউ দিয়েছে, ওরা একজনকে নিয়েছে। তার মানে কি, লোক নাই, আমি বলি লোক নাই। এই জন্য কোয়ালিটি ডেভেলপ করলে, মানে পৃথিবী আপনার জন্য দাঁড়িয়ে আছে যদি আপনি কোয়ালিটি ডেভেলপ করেন। নট অনলি বাংলাদেশ, পৃথিবী দাঁড়িয়ে আছে। তবে এবং আমরাও লিঙ্ক করে দিতে পারবো। হ্যাঁ, আমি বলি, আপনার যদি কোনো প্রিয় ছাত্র ছাত্রী থাকে বা আপনার জানাশোনার মধ্যে থাকে, যারা মেধাবী, যারা আমাদের জগতে আসতে পারে, আপনি একদিন এমন করতে পারেন, যারা রিসার্চে কাজ করতে চাই আমাদের সাথে কানেক্ট করতে পারেন, আমরা একদিন 5-7 জন নিয়েও কথা বলতে পারি। ওকে, গুড আইডিয়া।
আই উড লাইক টু হেল্প দেম। আমরা তো এখন একটা মানে বিলীয়মান প্রজন্ম, নতুন প্রজন্ম তৈরি না হলে এসব জগৎ টিকে থাকবে কি করে? না, থ্যাংক ইউ। আর আমি আপনাকে সহ যাদের সাথে কাজ করেছি তাদের একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে ডেডিকেশনের একটা কোর জায়গা হচ্ছে যে লাইফ লং লার্নিং, যেটা আমাদের দেশে বড় সংকটের জায়গা। আমরা ভাবি যে একাডেমিক পড়ালেখা শেষ, আমি আর পড়তে চাই না, কিন্তু রিসার্চে যারা ভালো করে এই মানুষগুলো নিরন্তর লেগে থাকে পড়ালেখার পেছনে। তো এইটা আসলে ভালো না বাসলে এটা করা সম্ভব না। এটা লোক দেখানো কাজ না তো, শুধু রিসার্চ না, আপনি যদি ভালো ব্যুরোক্র্যাটও হতে চান, আপনি এমন ব্যুরোক্র্যাট পাবেন বাংলাদেশে, তাদের সাথে আলোচনা করলে মানে গভীরে ডুবে যাবেন। জি, মানে এমএ পাস করা মানে, আমি তো বলি যে এমএ পাস করা মানে তুমি এখন শিখলে যে হাউ টু রিড এন্ড হাউ টু রাইট। কেউ যদি ভাবে আমি বিরাট উচ্চ শিক্ষিত, সে খুব ভুল করবে। না, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি আসলে একেবারেই আমাদের সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নগুলো জাগে সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম এবং অনেক কিছু জানলাম। তবে ইটস এ গুড আইডিয়া, নেক্সট টাইম আমি কয়েকজন রিসার্চ স্টুডেন্টকে আপনার সাথে কানেক্ট করে দেব। হ্যাঁ, আমরা একটা ডিসকাশন করতেই পারি, খুব ভালো হবে। এবং আমরা খোলামেলা কথা বলবো। হ্যাঁ, এটা আমার মনে হয় অনেক ভালো। আমি তো এখানে আমি একটুখানি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে এমন বাঙালি তো আছে, অনেকে বলে আমিনুর ভাই এই ফিল্ডে, ডক্টর রহমান এই ফিল্ডে ছেলেপিলে তৈরি করেন কেন, খেয়াল করেন। এই আমি কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। জি, তা আমার কিন্তু জবাব রেডি। এখানে আমার একটা নৈতিক জায়গা আছে। আমি বলি দেখুন, আমি তো বিভিন্ন প্রকল্পে কাজ করতে গিয়ে দেখেছি যে ফরেনার কাজ করে। তো ফরেনার যখন কাজ করে তার বাংলাদেশের উপরে মিনিমাম ভালোবাসা নেই, সে আসে টাকা নিতে, আমার ক্ষতি হলো না ভালো হলো দিস ইজ নট ইম্পর্টেন্ট, সে তার মতো করে দিয়ে চলে যায়। কিন্তু এই টিমটা যদি আমার বাংলাদেশের মানুষ হয়, তাহলে কিন্তু কোন একটি কাজ করার সময় আমার কতটা ক্ষতি হচ্ছে, আমি ক্ষতিটা এড়িয়ে কিভাবে এই কাজটি সরকারকে আমি প্রপোজ করতে পারি, সেটা আমরা করতে পারবো। এই কারণে আমার একটা টার্গেটই থাকে, আমার টিমে যখন একটা টিম ফর্ম হয় যে আমি এই টিম থেকে একজন দুইজনকে প্রমোট করার খুব চেষ্টা করি। সেটা এই কারণে করি যে এই জগতে যদি প্রফেশনাল তৈরি না হয়, এটাও তো একটা জগৎ। জি জি, একটা দেশ যদি ৬০০ লোককে নিজের টাকায়, ৬০০ ইয়ং ছেলেকে যদি নিজের টাকায় একটা দেশ আর বহির্বিশ্বে পাঠাইতে পারে পড়াইতে, আমি নিজে এটা দায়বদ্ধতা মনে করি যে অন্তত মিনিমাম একটা টিম থেকে একটা ছেলে বা মেয়েকে আমি যে কোনো ভাবেই হোক, আমি তাকে এই জগতে সে যেন ইন্টারেস্ট ফিল করে এভাবে আমি ঠেলে দেই। এবং এভাবে অন্তত ২-৫ জন ১০ জনকে আমি কিন্তু তৈরি করতে পেরেছি, এবং এটাকে আমি মানে জাতির প্রতি একটা দায়বদ্ধতা মনে করি। শুধু আমি চাকরি করব দিস ইজ নট ইম্পর্টেন্ট। জি জি, আমার অ্যাবসেন্সে এই চেয়ারটায় বসবে কে, এই রিসার্চের এই জায়গাটা কাজ করবে কে। সো এইটা আমাদের সবারই মনে রাখা দরকার। আপনার এরকম ছাত্রছাত্রী নট অনলি ইওর সাবজেক্ট, আপনি আপনার টোটাল ইউনিভার্সিটি থেকে ১০-২০ জন আমাদের সাথে লিংক হয়ে একদিন দীর্ঘ কথা বলতেই পারে। না, অলরাইট। না, আমারও একটা ছোটখাটো টিম সবসময় থাকে। আমরা একটা প্ল্যাটফর্মই করলাম, অসুবিধা কি, ছেলেপিলে আসুক। জি, আমার টিমে যারা কাজ করে এরা ওই শিখতে শিখতেই একটা পর্যায়ে দেখা যায় যে বাইরে ভালো অপরচুনিটি পেয়ে যায়। ওকে, এবং হ্যাঁ, মোস্টলি হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে অনেক কিছু জানা গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক কিছু জানা গেল। আমার ধারণা যে যারা এটা শুনবে তারা উপকৃত হবে, এবং নেক্সট টাইম আমরা আরো ডিটেইল কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকেন।